বেনারসে বেড়াতে এসেছি। সঙ্গে আছেন মা, ভাই ও বোনেরা। অগস্ত্যকুণ্ডের সরু একটা গলির ভেতরে একখানা মাঝারি আকারের বাড়িতে আমাদের বাসা। বাড়িখানা তেতলা এবং সেকেলে। এ অঞ্চলের অধিকাংশ বাড়ির মতো নিচের তলার সঙ্গে সূর্যালোকের সম্পর্ক নেই কিছুমাত্র। তাই একতলার ঘরগুলো আমরা ব্যবহার করতাম না। আমাদের বেনারসে থাকার কথা মাস তিনেক। 2-4 দিন যেতে না যেতেই এখানকার জনাকয়েক লোকের সঙ্গে আলাপ হয়ে গেল। তারা প্রায়ই আমার সঙ্গে দেখা করতে আসতেন। কাজেই একখানা বাইরের ঘর বা বৈঠকখানার দরকার হলো। একদিন সকালে নিচে নেমে দেখলাম নিচের কোনো ঘর কাজে লাগানো যায় কিনা। সদর দরজার পাশেই একখানা বড় ঘর আমার পছন্দ হলো। যদিও এ ঘরে 4টে জানলা ছিল, তবুও ঘরের ভেতরে বিরাজ করছিল প্রায় সন্ধ্যার অন্ধকার। কিন্তু বেনারসের বাসিন্দাদের অন্ধকারের সম্বন্ধে বোধহয় কোনো অভিযোগ নেই। অতএব এই ঘরখানাকেই বৈঠকখানার উপযোগী করবার চেষ্টায় নিযুক্ত হলাম। ঘরের জানলাগুলো খুলে দিয়ে দেখলাম মাঝখানে রয়েছে একখানা চৌকি, আর পূর্ব দিকে দেওয়ালের গায়ে দাঁড় করানো রয়েছে প্রকাণ্ড একখানা ফ্রেমে বাঁধানো ছবি। নিশ্চয়ই বাড়িওয়ালারই সম্পত্তি, কিন্তু ছবিখানা ছিল পিছন ফেরানো। আমি তাকে সামনে ফেরাতে গিয়ে দেখলাম, না, এখানে তো ছবি নয়, দামি সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত বড় এক আয়না। লম্বায় 5 হাত ও চওড়ায় 3 হাত। ফ্রেমের সোনালি রং নানা জায়গায় চটে গিয়েছে। দেখে বুঝলাম আয়নাখানার বয়স অল্প নয়। এরকম মূল্যবান আয়না এভাবে পরিত্যক্ত হয়েছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ভাবছি। এমন সময় আমার শখের কুকুর ঝুমি সেখানে এসে হাজির হলো। আদর করে তাকে ডাকলাম, ঝুমি, এদিকে আয়। ঝুমি ল্যাজ নেড়ে মনের আনন্দ জানালে, কিন্তু পর মুহূর্তেই আয়নার দিকে তাকিয়ে তার কান দুটো হঠাৎ খাড়া হয়ে গেল। এবং ল্যাজটা কুঁকড়ে ঢুকে গেল একেবারে পেটের তলায়। ব্যাপার কি? ঝুমি কি আয়নার ভেতরে তার নিজের চেহারা দেখে ভয় পেয়েছে? একটু অবাক হলাম, কারণ আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি কুকুর বা বেড়াল আরশিতে নিজেদের চেহারা দেখে বিশেষ বিস্মিত হয় না, অনেক সময় গ্রাহ্যের মধ্যেই আনে না। ঝুমি তাড়াতাড়ি ঘর থেকে সরে পড়ল। তারপর এ ঘরে সে ডাকলেও আর আসতো না, এমনকি ঘরের পাশ দিয়ে আনাগোনার সময়ও গর্জন করত। তার এই ব্যবহারের কারণ আমি বুঝতে পারলাম না। দিন তিনেক পরের কথা, দোতলায় বসে মায়ের সঙ্গে গল্প করছি, হঠাৎ নিচ থেকে এলো বিমলের পরিত্রাহী চিৎকার। বিমল হচ্ছে আমার ছোট ভাই, বয়স 7 বছর। দ্রুত পদে নিচে নেমে গেলাম। চিৎকার আসছে বাইরের ঘর থেকে। সেখানে গিয়ে দেখি আয়নার সামনে জড়সড় হয়ে বসে ভয়ার্ত স্বরে বিমল চিৎকারের পর চিৎকার করছে। আরে এই বিমল, কি হয়েছে তোর? জুজু দাদা, ওই দেখো দাদা, জুজু, আয়নার ভেতরে জুজু আছে। আরে কি যাতা বলছিস বলতো? কই, আয়নার ভেতর তো কেউ নেই। তুই আর আমি ছাড়া কে আছে এখানে? না দাদা, একটা ভয়ানক জুজু আয়নার ভেতর থেকে কটমট করে আমার দিকে তাকিয়েছিল। তার ছেলে মানুষই ভয়ের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম, কিন্তু আমার হাসি শুনেও বিমল কিছুমাত্র আশ্বস্ত হলো না। দারুণ আতঙ্কে আয়নার দিকে তাকাতে তাকাতে পায়ে পায়ে পিছিয়ে পড়ে ঘর থেকে সে পালিয়ে গেল। ব্যাপার কি? অবলা পশু ঝুমি, অবোধ শিশু বিমল এ ঘরে ঢুকে দুজনেই এরকম ব্যবহার করলে কেন? দুজনেই ভয় পেল
ওই আয়নাখানা দেখে আশ্চর্য, একখানা জীর্ণ তক্ত সাধারণ সেকেলে আরশি, তার অপরিষ্কার কাঁচের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কেবল এই ঘরেরই খানিকটা অংশ। এর মধ্যে আবার ভীতিকর কি থাকতে পারে? তবে কি ওর পিছনে কিছু লুকিয়ে আছে, মানে সাপ টাপ বা অন্য কোনো জীব? সাবধানে এগিয়ে হেলিয়ে দাঁড় করানো সেই আয়নার পেছনের ফাঁকে উঁকি মারলাম। না, কিছুই নেই। আরো ভালো করে দেখবার জন্য দুই হাতে আয়নাখানাকে ধরে টেনে সরাতে গেলুম, কিন্তু পারলাম না, ভীষণ ভারী। অথচ সেদিন এখানাকে আমি নিজের হাতেই ফিরিয়ে খুব সহজেই সোজা করে দাঁড় করিয়ে দিয়েছিলাম। হঠাৎ এখানাকে পাথরের মতন ভারী বলে মনে হচ্ছে কেন? আরো খানিকক্ষণ প্রাণপণে টানাটানির পর সে ব্যর্থ চেষ্টা আমি ছেড়ে দিলাম। আশ্চর্য, এ আবার কি রহস্য? কয়েকদিন কেটে গেল। সেদিন দুপুরে দুজন বন্ধু এসেছিলেন। বাইরের ঘরে বসে খানিকক্ষণ গল্প করে তারা চলে গেলেন। আমি একলাটি বসে খবরের কাগজ পড়তে লাগলাম। দুপুরবেলায় এই ঘরটায় খানিকক্ষণের জন্য কিছু আলো আসে। পড়তে পড়তে প্রাণের ভেতরে কেমন একটা অস্বস্তি বোধ করতে লাগলাম। মনে হলো আমি যেন এই ঘরে একলা নেই, কে যেন অপলক চোখে আমার দিকে তাকিয়ে আছে। মুখ তুলে অবশ্য কাউকে দেখতে পেলাম না, না দেখতে পাওয়ার কথাও তো নয়। তবু তবু মনের ভেতরে থেকে সেই অদ্ভুত ভাবটা তাড়াতে পারলাম না। সেখানে আমারই পাশে অদৃশ্য আরেকজনের উপস্থিতি অনুভব করতে লাগলাম। একবার নয়, বারবার। আবার মুখ তুলতেই চোখ পড়ে গেল সেই পুরানো আয়নার দিকে, এবং সঙ্গে সঙ্গেই আমার আমার সর্বাঙ্গ শিউরে উঠল। আয়নার মধ্যে সবিস্ময়ে দেখলাম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে এক ভীষণ মূর্তি। হ্যাঁ হ্যাঁ, সেই মূর্তি কি ভীষণ, কি ভীষণ ছাড়া আর কিছুই বলা যায় না। না, তার চোখ দুটো কোটর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তার জিভখানাও ঠোঁটের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়েছে। আর তার গলা জুড়ে রয়েছে একটা টকটকে লাল দাগ। আমি আমি একবার একটা গলায় দড়ি দিয়ে মরা লোক দেখেছিলাম, এরও চেহারা ঠিক যেন সেই রকম। কয়েক মুহূর্ত বসে রইলাম আচ্ছন্নের মতো, তারপর ভয়ে ভয়ে পেছন দিকে তাকালাম, কিন্তু কই, আর তো সেখানে কেউ নেই। আবার আমার চোখ গেল আয়নার দিকে, তার মধ্যেও আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তির চিহ্ন নেই। আমি ভীষণ সাহসী লোক, ভুট্টুর আমি মানি না, আর এমন অসম্ভব কখনো সম্ভব হয় না, কিন্তু আশ্চর্য আমার চোখের ভ্রম। আমি নিজেই মনে মনে হাসলাম। এ হচ্ছে শিবের কাশী, আর শাস্ত্র বলে শিব হচ্ছেন ভূতনাথ। তবে কি কোনো শিব অনুচরী সময় কাটাবার জন্য আমার সঙ্গে কিঞ্চিত মশকরা করবার ফিকিরে আছেন? অন্য লোক হলে হয়তো তাই বুঝত, কিন্তু আমি হচ্ছি অবিশ্বাসী আধুনিক বাঙালি। মেডিকেল কলেজে দস্তুর মতো মরার পর মরা কেটে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার কাছে শাস্ত্রীয় কুসংস্কারের কোনো ধাপ্পাবাজি খাটবে না। অ্যানাটমির কোনো কেতাবে ভৌতিক দেহের বর্ণনা নেই। ভূত পেতনি বাস করে কেবল শিশুদের উপকথায় আর অশিক্ষিত লোকের কল্পনার জগতে।
কিন্তু আমার মনের ভেতরটা কেমন যেন করছে। এই আবছায়া মাখা স্যাঁতসেঁতে ঘরের হাওয়া কেমন যেন যেন বিষাক্ত। এই ঘরে কেউ নেই বটে, তবুও যেন সন্দেহ হয় আমি ছাড়া আর একজন কেউ এখানে নিশ্চয়ই আছে। তার নিষ্পলক দৃষ্টি এসে বিচ্ছে আমার সর্বাঙ্গেই। খবরের কাগজ ফেলে উপরে গেলাম। বিমলকে ডেকে প্রশ্ন করে বুঝলাম আয়নার ভেতরে সে যাকে দেখেছিল তার চেহারা হচ্ছে আমার আজকের দেখা লোকটারই মতো। গভীর বিস্ময়ে যেন হতভম্ব হয়ে গেলাম। আমাদের দুজনের এমন একরকম চোখের ভ্রম হলো কেন? এটা কি সম্ভব? কুকুর ঝুমি বা ও ঘরে ঢুকতে চায় না কেন? সে তো শাস্ত্রীয় ভূতনাথের নাম শোনেনি বা উপকথায় উপদেবতার গল্পও পড়েনি। তবে তার ভয় পাওয়ার কারণ কি? গঙ্গার ধারে ভূষণবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। ভূষণবাবু হচ্ছেন এখানকার একজন সবজান্তা লোক। বেনারসের নতুন ও পুরনো সব খবর তার নখদর্পণে। আজ সকালে আমার বাসায় ছিল ভূষণবাবুর চায়ের নিমন্ত্রণ। যথাসময়ে তিনি এলেন, কিন্তু বৈঠকখানায় ঢুকে আয়নাখানা দেখেই চমকে উঠলেন। তারপর ধীরে ধীরে বললেন, শিবপ্রসাদ বাবুর আয়নাখানা এখনো এ বাড়িতেই আছে? এই শিবপ্রসাদ বাবুকে? কাশীর একজন মহাজন, আগে এ বাড়িখানা তারই ছিল। তিনি এখন কোথায়? 10 বছর হলো তিনি মারা গেছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়নি, বুঝলেন। কিরকম বলুন তো? রাগের মাথায় চাকরকে তিনি এমন প্রহার করেন যে বেচারা মারা পড়ে। শিবপ্রসাদ বাবুর নামে ওয়ারেন্ট বেরোয়, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে এসে দেখে ওই ঘরের কড়িকাঠে তার মৃতদেহ ঝুলছে। তিনি গলায় দড়ি দিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। আয়নায় দেখা সেই মূর্তিটাকে আবার আমার মনে পড়ল। সেই ঠিকরে পড়া চোখ, সেই বেরিয়ে পড়া লকলকে জিভ, সেই গলা বেয়ে টকটকে লাল দাগ। রুদ্ধশ্বাসে আমি বললাম, তারপর? তারপর এ বাড়িখানা বিক্রি হয়ে যায়, কিন্তু মালিক এখানে এসে বেশি দিন বাস করতে পারেননি। কেন? ওই আয়নাটার ভয়ে। তার মানে? আয়নাটার ভারী দুর্নাম আছে। নানান লোকে নানান কথা বলে। সেসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না, এবং আপনাকেও বলতে চাই না। দেখুন মশাই, আয়নার যদি এমন দুর্নাম হয়ে থাকে, তবে এখানা ভেঙে ফেললেই তো সব ল্যাটা চুকে যায়। নতুন মালিককে সে পরামর্শ কেউ দিয়েছিল, কিন্তু তার সাহসে কুলায়নি, বুঝলেন। যে অভিশাপ আয়নার ভেতরে বন্ধ আছে, ওখানাকে ভেঙে তার বাইরে আনতে ভরসা হয়নি। তাহলে আপনি বলতে চাইছেন এটা হচ্ছে ভুতুড়ে আয়না? দেখুন, আমি বলি না, লোকে বলে। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। ঘরের কোণে ছিল একটা জানলা ভাঙা লোহার গরাদ। টপ করে সেটা তুলে নিয়ে আয়নার উপরে করলাম সজোরে আঘাত। প্রকাণ্ড কাঁচের উপর অংশ ঝনঝন করে ভেঙে পড়ল। আমি আবার গরাদটা তুললাম এবং পর মুহূর্তে দেখলাম আয়নার নিচের অংশে ফুটে উঠেছে, হায় ভগবান, আগুন ভরা দুটো চোখ। কি ক্রুদ্ধ, কি হিংস্র সেই দৃষ্টি! মুখ নেই, দেহ নেই, খালি দুটো জ্বলন্ত ক্ষুধিত চোখ। এও কি আমার চোখের ভ্রম?
আবার আঘাত করলাম। কাঁচের বাকি অংশ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ভূষণবাবু কি দেখছেন আমি জানি না, কিন্তু তিনি কাঁপতে কাঁপতে চৌকির ওপর ধপাস করে বসে পড়লেন।